ভিমরি খায় রাফি। তপ্ত খেয়ে ফ্যাট ফ্যাট করে তাকায় নিজের বোনের দিকে। মিহি এর মধ্যেই এটা বলে দিয়েছে রুহিকে, না জানি আর কি কি বলল। রাফি কথা এগোতে পারল না হেনা বেগমের উপস্থিতির কারণে। কিচেন থেকে বেরিয়ে আসলেন হেনা বেগম। ছেলে আর ছেলের বউকে দেখে বললেন, ব্রেকফাস্ট করবি না? কত বেলা হয়েছে, খিদে পেয়েছে নিশ্চয়ই, এখানে আয়। বাকিরা খেয়েছে, ওরা দুজনে খেয়ে দিয়ে আবার একসাথে বসলো। লিনা সেই একপাশে ঘাপটি মেরে বসে আছে। এর মধ্যে বাড়ির পুরুষেরা ফিরলেন সবাই। ড্রয়িং রুমে সব বাচ্চাদের একসাথে দেখে রাশিদ রায়হান চৌধুরী আর বসলেন না সেখানে। একটু সময় দাঁড়ালেন, ডাকছেন ছেলেকে। রাফি, জি আব্বু। কিছু পেয়েছো? মুচকি হাসে রাফি, বলে, আপনি পাঠিয়েছেন? 6টা টিকিট আছে, সজনে ঘুরে এসো, 2 দিন পর ফ্লাইট। এই 2 দিন মিহিমামনি সুস্থ হয়ে যাবে মোটামুটি। ঘুরে এসো, ভালো লাগবে। কথাটা শেষ করে জায়গা ত্যাগ করলেন রাশিদ রায়হান চৌধুরী। মেহেজাবিন চৌকিতে প্রশ্ন করল। কিসের টিকিট আব্বু? তিনি উত্তর দিতে গেলেন, কক্সবাজার টিপের। মাহিমকে বলে রেখো 2 দিন পর যাচ্ছ তোমরা। রুহি, শান্ত, মিহি, রাফি আর তোমরা দুজন। শান্ত লাফিয়ে উঠল। ওয়াও, কক্সবাজার, ইসকা মতলব হানিমুন। রাফি, তোর বাপ কি আমাদের হানিমুনের টিকিট কেটে দিল? এত আপডেট শ্বশুরে। দেখ পরি, তোর আর আমার কি কপাল, আমাদের শ্বশুর নিজেই। পটকাবাজির মুখটা বন্ধ করবে? ইভান দীর্ঘ হাঁপ ছাড়ল। ও তো অসহায় এদের মাঝে। নিজের দিকে তাকালো ও। না, শুকিয়ে যাচ্ছে দিনকে দিন। মুখ মলিন করে বলল ইভান, ভাই এবার আমার একটা ব্যবস্থা করে দে। এভাবে আর কতদিন, আর কত সিঙ্গেল থাকবো বল? আমার কেন তোদের মতো কোনো মামাতো চাচাতো বোন নাই ভাই? যারা আছে তারা হয় আমার কোলে নিয়ে বেরিয়েছে, আর নয়তো আমি তাদের। আমি এখন কাকে বিয়ে করব? শান্ত ক্যাট ক্যাট করে হেসে উঠল, বলল মুখ ফসকে, আরে হতবাগা, আমিও তো এই ছিচকাদনে মেয়েটাকে কোলে নিয়েই বেরিয়েছি, তবুও তো ওর সাথে বিয়েটা হলো আমার। আসলে এসব কাজিনদের মাঝে বিয়ে হওয়ার জন্য চোখ লাগে, বুঝলি? চোখ। তুই যদি তোর চাচাতো মামাতো খালাতো ফুফাতো বোনের বোন হিসেবে না দেখে বউ হিসেবে দেখিস, তবেই শেষমেশ সে বোন থেকে বউ হবে তোর। আমি আমার জানকে সেই বাচ্চাকাল থেকেই বউ হিসেবেই দেখেছি। ভেবেছিলাম মামুর মেয়েকে বউ করার পর চিমটির প্রতিশোধ নিয়ে উত্তম মাধ্যম দেব, আর সে হলো কই। এখন রোজ রোজ আমিই ওর কাছে কথায় কথায় উত্তম মাধ্যম খাই, কিন্তু এই কথা আমি তোদের কিছুতেই বলবো না। বউয়ের কাছে মার খাওয়ার কথা 5 কান হলে পেস্ট্রিজ ফালুদা হয়ে যাবে আমার। সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শান্তর দিকে। এক মুহূর্ত পর সশব্দে খিলখিল করে হেসে উঠল সকলে। রুহি কিরমিরিয়ে তাকালো শান্তর দিকে। মিহি ওকে কোনো দিয়ে খোঁচালো। হাসি চেপে মেকি স্বরে বলল, তুই ভাইয়াকে মারিস পাখি? মিহির কথায় সাথে সাথে চোখ মুখ খিচিয়ে সোফা থেকে একটা কুশন তুলে সজোরে শান্তর দিকে ছুঁড়ে মারল রুহি। অমনি সেটা গ্যাস ধরল শান্ত। অবাক হওয়ার ভান ধরল, বলল অবাক স্বরে, পরি, তুই কি করে জানলি রুহি আমাকে কেলায়? আমি তো তোকে বলিনি। এই না হলে ভাই বোনের টান, কথা প্রকাশ করার আগেই বুঝে ফেলেছিস দেখছি। বিশ্বাস কর বনু, তোর ননদ আমাকে হেব্বি জ্বালায়। তোর নাম শান্ত রেখেছে কে? তোর বোনের শাশুড়ি। উত্তর করে দাঁত গেলালো। আমার বোনের শাশুড়ি তোর কি হয়? ভাবলো শান্ত, চিবুক চুলকে বলল, ফুপি শাশুড়ি। আরও একটা সম্পর্ক আছে, তোর বোনের শাশুড়ি আমার কাছের সম্পর্কের আম্মু হয়। এবার আর ধৈর্য ধরতে পারল না রাফি। দাঁত খিচিয়ে সজোরে একটা ঘুষি বসালো শান্তর বাহুতে। ফের মারতে উদ্যত হতে শান্ত লাফিয়ে সরে আসলো ওর থেকে। বাহুতে হাত বোলাতে বোলাতে রুহির পাশে গিয়ে ঠাঁই নিল। মুখ অসহায় করে তাকাতে রুহিও কটমট করে তাকিয়ে একটা খামচি বসালো ওর অন্য বাহুতে। অমনি ছিটকে উঠে দাঁড়ালো শান্ত। তোমরা ভাই বোন মিলে কি পেয়েছো আমায়? সরকারি মাল পেয়েছো? আরও মারো, এসো মারো, মুঝে মারো। হাসতে হাসতে অবস্থা খারাপ মিহি আর মেহজাবিনের। গড়াগড়ি খেয়ে হাসছে দুবোন। এই শান্ত পারো বটে। রাফি হাসি চেপে মিহির দিকে তাকালো। ওর উচ্ছ্বাসিত চিকন হাসি পানে বিমন নেত্রে তাকিয়ে রইল সে। ইভানের কোনো প্রতিক্রিয়া নেই। অসহায় ইভান আচমকা মুখ খুলল। এই মিস লেনা, চলুন না বিয়ে করে ফেলি। লজ্জা নেই আপনার? আপনার ছোট বোনেরা বিয়ে করে এখানে স্বামী নিয়ে বসে আছে, আর আপনি বসে বসে দেখছেন। ছি, লজ্জা থাকা উচিত আপনার। লজ্জা পান আর আমায় বিয়ে করুন। চলুন বিয়ে করে নেই। লিনা ভ্যাবাচাকে খেয়ে তাকালো ফোন থেকে চোখ সরিয়ে। আজ অতিথিদের বাড়ি ফেরার পালা। দুপুরে খাওয়া দাওয়া সেরে যে যার বাড়িতে ফিরবে। বেশ কদিন টানা এই বিয়ের চক্করে কেটেছে। ইভান আর লিনার পরিবারও ফিরবে আজ।
আর হয়তো এভাবে দেখা হবে না। ইভান মস্কারা চলে সিরিয়াস হয়ে বলেছে কথাটা। লিনা পাত্তা দিল না। শান্তর মতো এই লোকেরও বকবক করার স্বভাব আছে। শান্ত পরখ করলো ইভানকে। হতভাগা, তুই কি ইনডাইরেক্টলি আমার বোনকে প্রপোজ করছিস? ও আবার তোর বোন হলো কবে থেকে? যবে থেকে ওকে বোন বানিয়েছি তবে থেকে, তাই না বোন? চুপ করবে তোমরা? আচ্ছা ভাইয়া, আমরা কক্সবাজার যাচ্ছি, সত্যি? হুম। ইভানের তোলা কথাটা ধামাচাপা পড়ল প্রসঙ্গ পাল্টে যেতে। লিনাও কোনো ভাবাবেগ দেখালো না। নির্বিকারভাবে চুপ থেকে উপেক্ষা করলো ইভানকে। ইভান এক মুহূর্তে এক দৃষ্টিতে লিনার দিকে পরখ করলো, অতঃপর উঠে দাঁড়িয়ে গটগট করে স্থান ত্যাগ করলো। সাথে একপাশে দাঁড়িয়ে আছে ইভান, বুকে হাত গোটানো, মুখ ভার কুচকানো ভুরো, মুখে একরাশ বিরক্তির ছাপ। কেমন অদ্ভুতভাবে বিরক্তি আসছে সব কিছুতে। কাঁধে কেউ হাত রাখতে চকিতে ঘাড় ঘোরালো ইভান। রাফিকে দেখে স্বাভাবিক হলো। হোয়াট হ্যাপেন ব্রো? কিছু না। এখানে একা চলে আসলে যে? তো কাকে নিয়ে আসবো? পার্টনার নেই আমার। লিনাকে ভালোবাসিস? সোজাসুজি প্রশ্ন রাফির। ইভান চোখ সরায়, নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে নির্লিপ্ত স্বরে, আই ডোন্ট নো, বাট ভালো লাগে ওকে। আই থিঙ্ক আই লাইক হার। জাস্ট লাইক নাকি লাভ? লাভ হলে করা যায় কিছু একটা। কি করা যায়? যদি বলিস ওকে তোর পার্টনার বানিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, তবে যদি লাভ করিস তবে নিজের মনকে প্রশ্ন কর, আর উত্তরটা জানা আমায়, বাকিটা দেখছি আমি। লিনা অদ্ভুত। আই থিঙ্ক ও আমাকে পছন্দ করে না। অনেকবার ট্রাই করেছি মজার ছলে, ও কোনো রেসপন্সই করে না। ওর কথা না ভেবে নিজের কথা ভাব। ও কি তোর গায়ে পুরো রেসপন্স করবে নাকি? নিজের মনের মধ্যে অনুভূতি চেপে রাখতে নেই, নয়তো অনুভূতি প্রকাশের আগে অনেক কিছু ঘটে যেতে পারে। সময়ের কাজ সময় করাই শ্রেয়। আমি নিচে চললাম। ভেবে চিনতে আয়, দুপুর পর্যন্ত সময় আছে তোর হাতে, তারপর কিন্তু দুজন দুদিক চলে যাবে। দুপুর গেল। ইভান এখনও দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। হাত পা কুকড়ে আসছে ওর। খাওয়া দাওয়া শেষ, একটু বিশ্রাম নিয়ে বিকেলের আগে আগে বেরোবে ওরা। বড়রা ড্রয়িং রুমে বসে আছেন। করিডোরে পায়চারি করছে ইভান। গেস্ট রুমের সামনে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে বিচলিতের ন্যায়। সামনের ঘরটায় লিনা আছে, হয়তো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। ওরা তো আগে বেরোবে, তারপর ইভানরা। ইভান দাপাদাপি করে পায়চারি করছে আর বিড়বিড় করে কথা গোছাচ্ছে নিজের মনে। রাফির প্রচোরণা পেয়েছে। লিনার সম্মুখ হওয়া মাত্রই গড়গড় করে সব বলে দেবে ইভান। ভালোবাসি বলবে না, ডিরেক্ট বিয়ের কথা বলবে। দরজা আটকানো ঘরের খট করে সিটকিনি খোলার শব্দ হতে থমকে দাঁড়ালো ইভান। দরজার সামনে এক লাফে এগিয়ে না তাকিয়ে চোখ খিচিয়ে এক নাগারে পেটের সব কথা উগরে দিল। দেখুন মিস লিনা, আমি অত সব গুছিয়ে কথা বলতে পারি না। এসব কথা কিভাবে বলতে হয় তাও জানি না। যা মনে আছে তাই মুখে ফোটাচ্ছি শুধু। আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনে তারপর আমার মনটা আমাকে দিয়ে দিন প্লিজ। আমি জানি এসব কথা শুনলে এখনো সিরিয়াসলি নেবেন না আপনি, বাট আমি সিরিয়াসলি বলছি, ট্রাস্ট মি। আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চাই। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে এক চাপুন, আর রাজি না থাকলে আমাকে একটা চুমু খান। এখন বাকিটা আপনার সিদ্ধান্ত। রাজি হবেন নাকি আমাকে চুমু খাবেন? প্রথমটা সহজ আছে, বিয়ের আগে চুমু টুমু খাওয়া জঘন্য ব্যাপার। আপনি বরং এক চেপে দিন। গড়গড়িয়ে সব কথা বলে থামলো ইভান। ফোঁস করে শ্বাস ফেলে, অতঃপর হাঁপিয়ে গেছে পুরো। তবুও ঠিকঠাক মুখস্থ বিদ্যা বলতে পেরেছে, এই অনেক। এখন শুধু লিনার প্রতিক্রিয়া দেখার পালা। কয়েক সেকেন্ড পেরোলো, ওদিকে কোনো শব্দ নেই। ইভান ডান চোখটা পিটপিট করে খুলল। অমনি আতকে উঠে লাফিয়ে পিছিয়ে গেল কয়েক ধাপ। অস্ফুটে উচ্চারণ করলো, আন্টি। লতা বেগম সরু চোখে তাকিয়ে পেছনে তাজ্জবনে থম মেরে দাঁড়িয়ে আছে লিনা। চোখ গোল গোল ওর। এলো কী সব বললো, তাও আবার লতা বেগমের সামনে। ইভান ভূত দেখার মতো চমকালো। মামি একেবারে তৈরি হয়ে বেরিয়েছে বাড়ি ফেরার জন্য। ইভান শুষ্ক ঢোক গেল, নিজেকে শুধরালো। আন্টি, আমি সরি আন্টি, বেশি সিরিয়াস হয়ে গেছিলাম, আমি যাই বলেই ফটাফট কেটে পড়ল ইভান। লতা বেগম আহমক বনে তাকিয়ে রইলেন। লিনাও তাজ্জব বনে গেল। লতা বেগম মেয়ের দিকে তাকাতেই মেয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তটস্থ হলো ও। দ্রুত চোখ নামিয়ে নিল। ঘরের দরজায় টোকা পড়তে দরজা খুলে দিল রাফি। অমনি মুখোমুখি হলো লিনা। রাফিকে দেখে হাসলো মেয়েটা, বলল শুকনো কণ্ঠে, চলে যাচ্ছি ভাইয়া, মিহির সাথে দেখা করতে আসলাম। ভেতরে এসো। দ্বিধা জর্ণ পায়ে ঘরে ঢুকলো লিনা। মিহি মিররের সামনে বসে শাও নিয়ে বেরিয়েছে। মাথায় ভেজা চুলগুলো কাঁধের একপাশ রেখে এলিয়ে রাখা। হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাচ্ছিল হয়তো। লিনাকে দেখে মুচকি হাসলো মিহি। লিনা বলল, আমরা বাড়ি ফিরে যাচ্ছি মিহি, ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী জীবনের জন্য।
আবার দেখা হবে আমাদের। তুমিও ভালো থেকো আপু। আবার আসবে তো? আসবো, তুমি যখন আছো তখন নিশ্চয়ই আসবো। আজ আসি, আব্বু আম্মু নিচে ওয়েট করছে। আসি ভাইয়া। লাগেজ গুছিয়ে নিচে নেমেছে ওরা। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল লিনার পরিবার। নিচে সবাই উপস্থিত, ইভানের পরিবারও আছে। ইভান অসহায় মুখে করিডর থেকে তাদের বাড়ি থেকে বেরোতে দেখল শুধু সমুদ্রের পাড়ে সনসন বাতাস বইছে। বাতাসের কবলে উড়ে যাওয়া দশা। সন্ধ্যা গড়াচ্ছে, পশ্চিম দিগন্তে লাল আভা মিয়ে যাচ্ছে। সমুদ্রের চকচকে পানিতে অর্ধ ডুবন্ত সূর্যের লাল প্রতিবিম্ব ভাসমান। সূর্যের এই বর্ণিল আভা প্রতিফলিত হয়ে অদ্ভুত সৌন্দর্য ছড়িয়েছে নীলাভ জলে, যেন ধীরে ধীরে পানির অতলে তলিয়ে যাচ্ছে সূর্যি। আবছা আকাশে পাখিরা উড়ে উড়ে নীড়ে ফিরছে। বাতাসের সনসন শব্দের সাথে সাথে শব্দ তুলে বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ছে বিচে। চকচকে পানি চিকচিক করছে, মিশেছে বালুতে। ঢেউয়ের সাথে সাথে রেখে যাচ্ছে সাদা সাদা ঝিনুক। ঢেউয়ে ঢেউয়ে পাড়ে এসে জমা মসৃণ বালুর ওপর দুই জোড়া পায়ের ছাপ। ছাপে ছাপে হাঁটার পদচিহ্ন রেখে গেছে পদযুগলের মালিক। এক জোড়া ছোট পা, অন্য জোড়া তার তুলনায় বড় পুরুষালী। এর মধ্যে দুদিন পার করে আজ বিকেলের আগে ঢাকা থেকে কক্সবাজারের রুটে সরাসরি ফ্লাইটে ল্যান্ড করেছে ওরা। এখন সন্ধ্যা। রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে মিহির আবদারে তাকে নিয়ে এই মুহূর্তে বাইরে বেরিয়েছে রাফি। বিচ পুরো ফাঁকা। ব্যস্ত দিন শেষে শান্ত এক অপূর্ব প্রশান্তি নেমে এসেছে সমুদ্রের পাড়ে। হাতে গোনা কয়েকটা মানুষ এদিক ওদিক, তারাও এই সময়ে মিষ্টি বাতাসে গা ভাসিয়ে বেরিয়েছে হাঁটতে। মেয়ে হাঁটতে পারছে, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে পা চালাচ্ছে। এই কদিনে পা সেরেছে অনেকটা। হাঁটা যায়, তবে শক্তি খাটিয়ে পায়ের উপর পুরো ভর চাপিয়ে দিয়ে হাঁটতে পারছে না। খালি পায়ে সিবিচের ভেজা বালুতে হাঁটছে মিহি। ওর পাশাপাশি রাফি, রুহি, শান্ত, মেহেজাবিন আর মাহিম ওরা রিসোর্টে আছে। ওদের বলে বেড়ানো হয়নি। মিহি বেশ আনন্দিত। সমুদ্রকে কখনো কাছ থেকে ছুঁয়ে দেওয়া হয়নি, দুচোখ ভরে দেখা হয়নি, অনুভব করা হয়নি। এই প্রথম মিহি সমুদ্রের সংস্পর্শে। ঠান্ডা শিরশিরে বাতাসে শরীর ভেসে যাচ্ছে ওর। মন ফুরফুরে, আনন্দ উপচে পড়ছে পুরো। মিটি মিটি হাসি সরছে না ঠোঁট থেকে। রাফি নীরবে নিভৃতে পরখ করছে ওকে। ওকে দেখতে দেখতে পায়ে পা মিলিয়ে হাঁটছে ধীর গতিতে। মিহি কয়েকটা ঝিনুক কুড়িয়ে জমিয়েছে রাফির কাছে, আর কয়েকটা ওর হাতে। ওদের হাঁটার মাঝে রাফির ফোন বেজে উঠল টুংটাং শব্দ তুলে। সহসা মেয়ে ধ্যান ফেরালো। রাফি পকেট থেকে ফোন বের করে কানে ধরেছে। শান্ত ফোন করেছে, রুমে ওদের পায়নি তাই। রাফি ফোন রিসিভ করে বলল তারা নিচে এসেছে। বলে ফোন কাটলো। মিহি পিট পিট করে তাকিয়ে বলল, সে ফোন করেছিল? হুম। জানেন, আমি না কখনো সমুদ্র দেখিনি, এই প্রথম। আচ্ছা, হুম, হাঁটতে কষ্ট হচ্ছে না? মোটেই না, পা ঠিক হয়ে গেছে আমার। একটু থেমে আবার বলল, না না, কষ্ট হচ্ছে, একটা হেল্প করুন না। বলুন। মিহি এগিয়ে আসলো। থেমে দাঁড়ালো রাফি। পুরোপুরি দূরত্ব ঘুচিয়ে ওর সম্মুখ বরাবর দাঁড়ালো মিহি। খালি পায়ে বৃদ্ধাঙ্গুলে ভর করলো। দু হাতে গলা জড়িয়ে নিল রাফির। অতপর নিজের পা দুটো তুলে দিল রাফির পায়ের পিঠে। গলা জড়িয়ে রাফির পায়ের উপর সম্পূর্ণ ভর চালো মিহি। তৎক্ষণাৎ ওর কোমর জড়িয়ে সামলে নিল রাফি। মিহর কাঁধ পর্যন্ত পৌঁছেছে। রাফি চোখ নামিয়ে ওর চোখে তাকালো। মুচকি হাসলো মিহি, বলল, বলে দিতে হবে না, এইভাবে চলুন। এভাবে? হুম। একটু থেমে চিকন মৃদু গানের টোন গলা ছাড়ল মিহি। তোর পায়ে পায়ে হাঁটে চল, ভালোবাসি শুধু একটু বল। রাফি ভালোবাসি বলল। ভালোবাসি তো, ভীষণ ভালোবাসি তোমায়। চোখের দিকে তাকিয়ে বুঝে নাও। এভাবেই তো বুঝতে চেয়েছিলে। মিহি মৃদু হাসে ঝংকার তোল। সেভাবেই হাঁটতে শুরু করলো দুজনে। রাফি মিহির কোমর জড়িয়ে পা বাড়াচ্ছে সামনে, আর ওর পায়ের সাথে মিলে পিছনের দিকে পা ফেলছে মিহি। চোখে চোখ রেখে আবার গাইল মিহি, তোর চোখে দেখি, তোকে চোখে রাখি, ভাবি তোকে 3 মান উড়ে যাই। রিসোর্টে ফিরেছে ওরা। রাত এখন 10টা পেরিয়ে 11টা। 3 দম্পতি সবে ডিনার সেরে নিজ নিজ ঘরে ঢুকলো। পাশাপাশি 3টে রুম। মাহিম আর মেহেজাবিনের রুমটা সামনেই। মাঝেরটা রুহি আর শান্তর, আর শেষেরটা রাফি মিহির। শান্ত আর রুহি ঘরে এসে খানিক রেস্ট নিয়ে এই রাতেই বিচের দিকে বেরিয়েছে। রুহির আবদার, রাফি এসে মিহিকে নিয়ে বেরিয়েছিল একা একা। ওরা কেউ যেতে পায়নি। এখন ওর ইচ্ছে হয়েছে যাওয়ার, তাই ও যাবেই। শান্ত না করেনি।
ডোর লক করে রুহিকে নিয়ে বেরিয়েছে। এই রাতের বেলা সনসন বাতাস বইছে, পুরোটা ফাঁকা। আশপাশ রিসোর্টের রিসেপশনে কেউ নেই। শান্ত আর রুহি সবার অগোচরে বের হলো। বিচে পৌঁছে হাঁপ ছাড়ল রুহি। এখানে আসার জন্য কতটা ওতলা হয়েছিল ও অবশেষে এখানে। কাল সবটা ঘুরে দেখবে সবাই, আজ পুরো রেস্ট। তবে রুহি তর সয়নি। আকাশে গোল রুটির মতো চাঁদ উঠেছে, সমুদ্রের পানি চাঁদের আলোয় ঝিকঝিক করছে মুক্ত ন্যায়। নিঃশব্দে শান্ত ঢেউ আশ্রে পড়ছে পারে, শিরশিরে বাতাস শরীরে কম্পন ধরা দশা। রুহি চোখ বুজে দুদিকে হাত মেলে দীর্ঘশ্বাস টানল। নাসারন্ধ্রের ভেতর শিরশিরে বাতাস ঢুকতেই কেঁপে উঠল ও কম্পন রুখে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল শান্ত। তৎক্ষণাৎ দোচোখ খুলল রুহি, মৃদু হাসল। শান্তর কাঁধে থুতনি ঠেকিয়ে আলতো ঠোঁট চল সেখানটায় মৃদুস্বরে ডাকল, জান, আই লাভ ইউ। আই লাভ মি টু। আই লাভ ইউ টু বলতে হয়, শেখনি? আমি আমাকে ভালোবাসি, আপনাকে তো বাসি না। আমাকে ভালোবাসো না বুঝি? সত্যি? একদম সত্যি। তাহলে তোমার বিয়ে যখন অন্য কারোর সাথে হওয়ার কথা হচ্ছিল তখন কেঁদেছিলে কেন? অন্য কারোর সাথে বিয়ে হলে আপনাকে জ্বালাতন করতাম কি করে? অন্য কেউ কি আমাকে সহ্য করবে? আপনি ব্যতীত আমাকে সহ্য করার ক্ষমতার কারণ নেই। অন্য কারো কাছে অসহ্য হতে চাইনি, তাই কেঁদেছি। শুধু তাই? তাহলে আমাকে ভালোবাসো না? না। শান্ত ছেড়ে দিল তাকে, বলল, তাহলে চোখ বন্ধ করো, তোমাকে একটা সারপ্রাইজ দেব। এটা পাওয়ার পর আমাকে ভালোবাসো কি না নিজেও বুঝতে পারবে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলতে নেই, চোখ বুঝে নাও আর ভালোবাসা বুঝে নাও। রুহি উদ্দীপ্ত হয়ে চোখ বুঝল। তৎক্ষণাৎ 2 সেকেন্ড পর প্রশ্ন করল, চোখ খুলবো? এখন না। পরবর্তী 5 সেকেন্ড পর আবার একই প্রশ্ন করল, একই উত্তর করলো শান্ত। এভাবে বেশ কয়েকবার প্রশ্ন করলো শান্ত। উত্তর করতে করতে পেছাতে লাগলো, ক্ষীণ হয়ে আসতে লাগলো ওর গলা স্বর। রুহি অধীর হয়ে উঠেছে। মিনিট 2 পেরোলো। লাস্ট 2 বার শান্তের কোনো সাড়া পাওয়া যায়নি। আর রুহি এক প্রশ্ন বারবার করছে, কি হলো? আর কতক্ষণ? এবার তো চোখ খুলে শুনছেন, কোনো কথা বলছেন না কেন? আমি কিন্তু চোখ খুললাম। কোনো প্রতি উত্তর নেই। নীরব সমুদ্রের তটে বাতাসের শাঁসা শব্দ ভেসে আসছে শুধু, সাথে ঢেউয়ের কলকল ধ্বনি। রুহি বারবার অধৈর্য। শান্ত সারা শব্দ না পেয়ে লাস্ট ওয়ার্নিং দিল ও, আমি কিন্তু সত্যি সত্যি চোখ খুললাম। এবার কি সারপ্রাইজ আছে তাড়াতাড়ি দিন না, আমি আর পারছি না। চোখ খুললাম বলে হাসি মুখে আঁখি মেলল রুহি। সামনে শান্ত নেই, হয়তো এখনও পেছনে দাঁড়িয়ে। রুহি বলতে বলতে পিছ ফিরল। কোথায় আপনার সারপ্রাইজ? থেমে গেল কণ্ঠস্বর। পেছনে শান্ত নেই। কপাল গুটিয়ে আসে রুহির। চকিতে এপাশ ওপাশ চাই, সামনে পেছনে ডানে বামে কোথাও নেই শান্ত। ধক করে ওঠে রুহি, ধরপড়িয়ে শরীর ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। না, গোটা বীচ শূন্য। দূরে আলো আধারের মাঝে কতগুলো সারি সারি সানবেড ব্যতীত আর কিছুই দৃষ্টিতে পড়ল না। ছাদ করে ওঠে রুহি। ঢোক গেলে শরীরে ভালো মতো ওড়না টেনে নেয়। রূপলের আলোয় আলোকিত সমুদ্র তট। এই রাতটিতে জনমানব শূন্য নীরবতায় চলাচল ঢেউয়ের কল্লোল ভেসে আসছে কানে। রুহি ঘন পলক ফেলে গলা উঁচিয়ে ডাকে, কোথায় আপনি? আমার ভয় করছে। কি সারপ্রাইজ আছে? সারপ্রাইজ দিতে গিয়ে আপনি কোথায় হারালেন? কারো উপস্থিতির কোনো রেশ নেই। ভয় পায় রুহি, গলা শুকিয়ে আসে। চারিদিকের আবছা আলো ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে ওর কাছে। গায়ে কাটা দেয় শিশিরে বাতাসে। দাঁড়িয়ে যায় লোমকূপ। রুহি হাঁসফাঁস করে ওঠে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সমুদ্রের তটে এপাশ ওপাশ পা চালাতে লাগে। ও শান্তকে কখনো নাম ধরে সম্বোধনও ডাকে না। শান্ত কোথায় গেল? সারপ্রাইজ আনতে গেল বুঝি? রুহি কি একটু বেশি তাড়াহুড়ো করে চোখ বুজে ফেলল অধৈর্য হয়ে? শান্ত তাকে এখানে একা রেখে গেলটা কোথায়? রুহি কেঁপে কেঁপে ওঠে। সমুদ্রের দিকে তাকাতেই আটকে ওঠে। এই বিশাল নির্জন তটে নিজেকে একা আবিষ্কার করা মাত্রই ভয়ে জড়িয়ে যায় মেয়েটা। দুহাত জড়ো করে মুঠিয়ে নেয়। ঢোক গেলে ধীরে ধীরে পেছায়। মনকে বোঝে হয়তো শান্ত ওর জন্য সারপ্রাইজ প্রেজেন্ট করতে গেছে, এক্ষুনি চলে আসবে। রুহি ভিজটর ভিজিয়ে ধীরে ধীরে পেছোয়। ভর্ত জোড়া নয়নে এদিক ওদিক তাকায়। গা ছমছম করে ওঠে ওর। এবার আর ভয় লুকাতে পায় না। দুহাতে পেটের কাছে মুড়িয়ে নিয়ে পিছিয়ে যেতে লাগে এলোমেলো পায়ে। এলোমেলো কদমে কয়েকবার পেছোতে পিঠ থেকে শক্ত সুটাম
কোনো কিছুতে রুহি ভোরকে পিছু ফেরে। আবছা অন্ধকারে চাঁদের আলোয় শান্তর উজ্জ্বল চেহারাখানা দেখতে পায় মেয়েটা। এক মুহূর্ত অপেক্ষা হয় না, সেকেন্ড পেরোতে না পেরোতেই দুহাতে শান্তকে চাপটে ধরল রুহি। ফিকরে ফুপিয়ে উঠল, সবটুকু শক্তি দিয়ে হাতের বাঁধন দৃঢ় করে ফোফানো স্বরে নালিশ করল। কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আপনি জানেন? আমাকে একা রেখে কোথায় চলে গেলেন আপনি? সারপ্রাইজ দিতে। রাখুন আপনার সারপ্রাইজ, ভয়ে এক্ষুনি মরে যাচ্ছিলাম আমি। কোথায় আপনার সারপ্রাইজ? কী সারপ্রাইজ আছে শুনি, যা তার জন্য আমাকে একা রেখে চলে যেতে হলো? আর কোথায় গেছিলেন আপনি? শান্ত ওকে এক হাতে জড়িয়ে ধরেছিল। হাত আলগা করলো শান্ত। রুহিকে নিজের বুক থেকে উঠিয়ে ভর্ত মুখপানে তাকিয়ে নরম কণ্ঠে বলল, ভয় পেয়েছো? মাথা ঝাঁকায় রুহি, সে ভীষণ ভয় পেয়েছে। শান্ত প্রশ্ন করল, ভয় পেয়েছো কেন? এটা আবার জিজ্ঞেস করছেন? কতটা ঘাবড়ে গেছিলাম জানেন? কোথায় চলে গেছিলেন এর মধ্যেই? কেন ভয় পেয়েছো বলো আগে। অন্ধকারে নাকি আমাকে দেখতে না পেয়ে? দুটোই। আমি যদি এভাবেই হারিয়ে যেতাম তাহলে কি হতো? হারাবেন কেন আপনি? তুমি আমাকে ভালোবাসো না, তোমার থেকে হারালে ক্ষতি কিসে? কি বললো ভালোবাসি না? ভীষণ ভালোবাসি আমি। শান্ত মৃদু হাসে। আচ্ছা, একটু আগে কে যেন বললো আমাকে সে ভালোবাসে না? ভূত বলেছে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ভালোবাসা বলতে শুধু আপনাকেই বুঝি, আপনাকেই বুঝে এসেছি। কিন্তু আপনি আমার মনের কথা বোঝেন না। এক্ষুনি যদি ভয় আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। সরি, চোখ বুঝে রাখতে বলেছিলাম। রাখুনি কেন? আমি একটু ওদিকটায় গিয়েছিলাম একটা জিনিস আনতে। কি আনতে? সেটাই তো সারপ্রাইজ। বলে পিছন থেকে এক হাতে কিছু একটা বের করলো শান্ত। মাঝারি আকারের একটা ফানুস, নিচে আরো অনেকগুলো। অন্য হাতে লাইটার। শান্ত ফানুস দেখিয়ে অন্ধকারে ভুরু উঁচিয়ে বলল, চলো ফানুস উড়াই। 12:10 রিসোর্টের ছাদে আগমন রাফি আর মিহির। মিহির চোখ ঢেকে ধরে সিঁড়ি বেয়ে সাবধানে উঠল রাফি। মিহি বারবার উতলা হয়ে প্রশ্ন করছে কোথায় নিয়ে যাচ্ছে তাকে, কিন্তু রাফি কোনো উত্তর করেনি। মিহি অধৈর্য, উদ্বিগ্ন। ছাদে উঠল রাফি। মিহির চোখ এক হাতে সরাতে সরাতে বলল, এখন চোখ খুলবে না, আমি বলবো তারপর খুলবে। বলেই সামনে দাঁড়ালো। ঠিক 3 সেকেন্ডের ব্যবধানে বলল, নাও ওপেন ওর আইস। মিহির চোখ মেলে সাথে সাথেই অমনি দৃষ্টি রুদ্ধ হয়ে আসে ওর। রিসোর্টের বিশাল ছাদে লাইটিং করা, ডেকোরেট করা, ছাদ জুড়ে গোল গোল মিনি বাল্ব জ্বলছে। 6 তলার ছাদে সমুদ্রের পাড় থেকে আসা ঝড়ো বাতাস এলোমেলো করে দিচ্ছে সব। মিহি তাজ্জব বনে চেয়ে রইল। পুরো ছাদ জুড়ে সিল্কের সাদা সাদা পর্দা উঠছে হাওয়ায়। ছাদের এক কোণে হোয়াইট সফট পর্দার আবৃত একখানা পালঙ্ক। শিরশিরে বাতাসে ঢেউ খেলে উঠছে পর্দা। তবে এগুলো নজর কালো না মিহির, কালো অন্য দৃশ্য। আকাশ জুড়ে ফানুস উঠছে। মিহি আশপাশ দেখার আগেই আকাশপানে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। শত শত ফানুস উঠছে আকাশে। আধারে বুক চিরে প্রদীপের শিখা জ্বলে আগুনের উষ্ণতায় একের পর এক ফানুস উড়ে যাচ্ছে আকাশের উদরে। মিহি ফিক করে হেসে আকাশপানে চেয়ে বলল উৎসুক হয়ে, ওয়াও, কি সুন্দর! এগুলোকে ফানুস বলে তাই না? আপনি আমাকে এসব দেখাতে নিয়ে আসলেন? কতগুলো ফানুস কে ওড়াচ্ছে এগুলো? রাপি পিছনে নেই। ও পিছিয়ে গিয়ে ছাদের দরজা পুরোপুরি আটকে আসলো। মিহির পাশে দাঁড়িয়ে প্রথম পলক মিহির দিকে তাকিয়ে ও দৃষ্টি অনুসরণ করে পরের পলক চাঁদের সাথে সাথে ফানুসের আলোচনা দিগন্তর দিকে তাক করলো। শত শত ফানুসের হলদে মোমবাতি নেই মৃদু মৃদু আলোয় আকাশ আরও বেশি আলোকিত। তারপর ছাদে এত এত লাইটিং, রাতের অন্ধকার ঘুচিয়ে ফেলিয়েছে সবটা মিলিয়ে। তবে রাফি আজ আলো চায় না। সে আসমান পানে তাকিয়ে বলল, তুমি ওড়াবে? ফানুস আছে আপনার কাছে? হুম। চিকচিক করে উঠল মিহি। কোথায় নিয়ে আসুন না, আমাকে আগে বলবেন তো। দেখুন সবাই ফানুস ওড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি যা দেখাতে তোমাকে এখানে নিয়ে আসলাম তা কি আদৌ দেখেছো? মিহি বুঝলো না, কপাল কুঁচকে বলল, কি? আশপাশ তাকিয়ে দেখো একটু। মিহি এতক্ষণ পুরোপুরি আশপাশটা খেয়াল করলো। আগে এক পলকে লাইটিং ইফেক্ট দেখছিল একটু, এখন পুরোটা দেখলো। ছাদের ডেকোরেশন দেখে অবুঝে নাই বলল, এত সাজানো কেন, কিছু আছে? হুম। কি? রাফি ওর অবুঝপানা দেখে তপ্ত শ্বাস ফেল। এ মেয়ে এত বোকা কেন? রাফি আরও বেশি রেলিং ঘেঁষে দাঁড়ালো। রেলিংয়ে ঝোলানো সিল্কের কাপড়ে পরত উঠছে। উঠতে উঠতে তা ছুটে এসে বাড়ি খেলো রাফির ওপর।
রাফি চোখ বুজে শ্বাস টানল। অতঃপর এক নিমিষে হ্যাঁচকা টানে মিহিকে টেনে নিল নিজের কাছে, তাকে আশ্রে ফেলল নিজের বুকের উপর। মিহি বেসামাল হয়ে ডাল হারিয়ে পড়ল। বরগল খানিক ও নিজেকে সামলে নেওয়ার আগেই রাফি প্রশ্ন করল অতীব ক্ষীণ স্বরে, পা পুরোপুরি ঠিক হয়ে গেছে তাই তো? মিহি চোখ তুলে তাকায়, এক মুহূর্তে ছলকে ওঠে রাফির দৃষ্টিতে দৃষ্টি পড়তে। রাফির সরু চাহনিতে মাদকতা, অদ্ভুত খেয়ালি দৃষ্টিতে চেয়ে আছে রাফি। নিঃশ্বাস গরম, যা ঠান্ডা বাতাসে ঝাপটা পেরিয়ে আশ্রে পড়ছে মিহির মুখের উপর। মিহি শুষ্ক ঢোক গিলে পড়ল, হুম। আচ্ছা। বলে মিহিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে নিল রাফি। অতি আলগোছে আবেশে জড়ালো, কানে পাশে ফেললো গরম উষ্ণ শ্বাস, কাঁধে ঠোঁট ছোয়ালো, বলল, এই মুহূর্তে স্পেশাল কিছু চাই আমার, তাই সবটা সাজিয়েছি স্পেশাল কিছুর জন্য, স্পেশালি ফর ইউ। মিহি ছাদ করে উঠে সরে আসতে চায় আলগা বাঁধন থেকে। আলগা হতে পরে খানিক, কিন্তু পুরোপুরি নিস্তার মেলে না। রাফি ছাড়ে না তাকে। মিহি চোখ নামিয়ে নেয় কোণঠায়, লাজে রাঙ্গা হয়ে ওঠে, জড়তায় গুটিয়ে যায় নারী সত্তা। কিছু বলতে পারে না মুখ ফুটে। রাফি কেবলই তাকে পরখ করে মৃদু হাসে, পেছন থেকে জড়িয়ে নিল আবার, দুহাতে শক্ত করে জড়িয়ে কাঁধের থুতনি ঠেকালো। খোঁচা দাড়ির খোঁচায় শিহরিত হলো মিহি, চোখ বুজে নিল তৎক্ষণাৎ। হাওয়ার তাল মিলিয়ে রমণীর খোলা চুল উঠছে বেপরোয়া। রাফি নাক ডুবিয়ে চুলের ঘ্রাণ টেনে নেয় চোখ বুজে, অতঃপর কানের কাছে মুখ নিয়ে কানের লতিতে আলগোছে ঠোঁট স্পর্শ করায়, হাতের বাঁধন আরও দৃঢ় করে নেয়। আবারও ফিসফিসিয়ে বলে, ইউ হিয়ার? কিছু চাই আমার। মিহি জিভে অদর ভিজিয়ে নেয়, বুঝো মৃদু স্বরে বলে মিনমিন করে। কি? রাফি তাকে নিজের দিকে ফেরাই, শক্তি করে কোমর চেপে ধরে, সবটুকু দূরত্ব ঘুচিয়ে নিজের দিকে পুরোপুরি টেনে নেয় মিহিকে। মিহি তাকাতে পারে না চোখ তুলে, গলে যায় মেয়েটা, জড়তায় মিশে যেতে ইচ্ছে করে মাটিতে। রাফি ওর কপালে কপাল ঠেকাই, গালে এক হাত উঠিয়ে রাখে আলগোছে, ঝুঁকে ঠোঁটের কোণে স্পর্শে এঁকে ফিস করে বলে, তোমাকে। মিহি শ্বাস রুদ্ধ করে নেয়। রাফি গুনগুন করে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করে, तुम्हें अपना बनाने का जुनून सर पे है कब से है। মিহি একেবারে গলে পড়ে, মিলিয়ে যায় রাফির বুকে, হাঁটু কাঁপে থরথরিয়ে। নিজ শক্তিতে দাঁড়িয়ে থাকতে পারে না, আটকিয়ে রয়ে রাফির বাঁধনে। রাফি আবার ফিসফিসিয়ে পড়ল, Any other problem at the moment? মিহির কণ্ঠ রুদ্ধ। অনেকটা সময় বাদ ওর নাববোধক মাথা ঝাঁকানোর আভাস পেল রাফি। অমনি হাসি ফুটল পুরুষালী দুঠোঁটের কার্নিশে। অস্বস্তিতে মিহি ভীষণ ভয়াবহ জড়তায় নুয়ে পড়েছে মেয়েটা। রাফি পুরো একটা অস্বস্তি বাড়িয়ে শব্দ করে চুম্বন আঁকল মিহির কানের পাশে, অতঃপর তাকে ছেড়ে জট করে কোলে তুলল মিহি। খেয়াল হারায়, আশঙ্কিক কোলে উঠে বরাবরে নেয়, দুহাতে আঁকড়ে ধরে রাফির কলারের অংশ। এক হাতে দুজোড়া দৃষ্টি মিলন ঘটল, পরের পলকে নিজের দৃষ্টি লুকিয়ে নেয় মিহি। গলার ভাঁজে মুখ লুকিয়ে নেয় লাজে, কণ্ঠ চিপে উচ্চারণ করে, এটা ছাপ। এখানে আয়োজন, ডোন্ট ওয়ারি। নরম বিছানা, সাদা পর্দা উঠছে টালমাটাল হয়ে দিক বিদিক। রাফি মত্ত মিহিতে সর্বোচ্চ দখলদারি ফলাতে মিহিকে সম্পূর্ণভাবে নিজে করে নিতে ব্যস্ত সে। সকাল 7টা, ফোনের টুংটাং বিকট শব্দ কানে আসতে জন বিরক্তি নিয়ে চোখ খুলল ইভান। বালিশের পাশ থেকে ফোন টেনে হাতে নিল, ঘুম কাতর আধর চোখে ফোনে স্ক্রিনে তাকালো। আননোন নাম্বার দেখে বিরক্তির মাত্রা বাড়ল তত্তর করে। কোনো হতচ্ছাড়া ওর আরামে ঘুম হারাম করলো। রাগে ফুঁসে গজগজ করে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরল ইভান। মুখ খোলার আগেই ও পাশ থেকে একটা চিকন মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, গুড মর্নিং। মেয়ের কণ্ঠে আরও বেশি খেপল ইভান। নিশ্চয়ই নাম্বার ভুলে রং নাম্বারে কল করেছে, নয়তো ওর ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসবে। তাও আবার মেয়ের, এটাও সম্ভব। নিশ্চয়ই আননোন নাম্বার, আর নয়তো কেউ মজা করছে। কণ্ঠটা চেনা ঠেকল না। ইভান ঘুমে ভার কণ্ঠে কিরমিরিয়ে পড়ল, থাবড়িয়ে 34টা দাঁত ফেলে দিব। সকাল সকাল আরামের ঘুম ভাঙিয়ে দিয়ে গুড মর্নিং বলতে আইসো? কে হে তুমি? আমি তো মানুষ। কাকে চাই? আপনাকে? 34টা না, একেবারে 36টা দাঁত ফেলে দেবো এক থাপ্পড়ে। মস্করা করো সকাল সকাল? হুম।
এপাশে ইভানের আর কোনো সারা শব্দ নেই। ফোন ওভাবেই রিসিভ করা অবস্থায় রেখে দিল ও। কার ফোনে এত ফাও ব্যালেন্স আছে, যাক এমনি এমনি কেটে যাক। ইভানের সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে আবারও ভেসে আসলো একই স্বর। হ্যালো, আছেন? না, নেই। এই ফোনের মালিক এখন ঘুমাচ্ছে। আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। কথা বলার ইচ্ছা থাকলে অনুগ্রহ করে সকাল 10টার পর আবার ডায়াল করুন। ইভানের কথায় ওপাশ থেকে মৃদু হাসির শব্দ শোনা গেল। মেলি স্বরে ক্ষীণ হাসির ঝঙ্কার। এহেন চিকন হাসির ঝঙ্কারে বন্ধ ঘুম কাতর বন্ধ অখিযুগল তড়াক করে মেলল ইভান। বুড়ো গুটিয়ে বালিশ থেকে মাথা তুলে ফোনটা আবারও হাতে তুলল। স্ক্রিনের দিকে এক পলক তাকালো আবার। নাম্বার একেবারেই অচেনা, কে হতে পারে এই মেয়ে, তাও আবার এত সকালে? ইভান ফোনটা আবারও কানে চেপে ধরে চোখ বুঝল। ওপাশ থেকে মেয়েটা হাসি থামিয়ে বলল, ভালো আছেন? না, ভালো নেই। মেয়েটা আবার বলে, এতক্ষণে আমার জায়গায় একটা ছেলে থাকলে ফোন কেটে দিতেন। আমি মেয়ে বলে ফোন কাটছেন না, তাই তো? আপনি মেয়ে হয়ে সকাল সকাল ফ্ল্যাটিং করতে এসেছেন কেন? মেয়েরাও আজকাল আননোন নম্বরে ফ্ল্যাট করে, জানতাম না। ফ্ল্যাটিং করছি না তো। তাহলে ফোন করেছেন কেন আপনি? কে আপনি? এমনি ফোন করলাম, এক চেপে আন্দাজে একটা নাম্বার ডায়াল করলাম আর আপনার কাছে পৌঁছালো আমার ফোন কল। আচ্ছা, এবার ফোন রাখুন। আন্দাজে অন্য নম্বরে ফোন করে ফ্ল্যাটিং করুন। আমি ঘুমাবো। গুড বাই। মেয়েটা গলা খাকারি দিয়ে বলল, আরে এত তাড়া কিসের? ফোন যেহেতু করেছি তুই একটা কথা বলি। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? হুম, প্রেম করেছেন কখনো? করেছি। কয়টা করেছেন? 2টো। মাত্র? আচ্ছা বাদ দিন, আপনি বোধহয় বেশি সুন্দর নন, তাই মাত্র 2টো প্রেম করতে পেরেছেন। আজকালকার ছেলেরা তো আনলিমিটেড প্রেম করে। এবার বলুন, প্রেমগুলো টিকলো না কেন? ইভান চোখ বুজে ঘুমো ঘুমো স্বরে বাধ্যের মতো উত্তর করল, মেয়েগুলো এক একটা বজ্জা ছিল, তাই টেকে নি। তার মানে ছ্যাঁকা খাইছেন? দিয়েছি। বাহ, আপনি কি খুব সুন্দর? ভীষণ সুন্দর, দেখলেই প্রেমে পড়ে যাবেন। মেয়েটা আবার হাসলো, বলে, এবার দেখি আপনি ফ্ল্যাটিং শুরু করেন। ছেলেদের সবার ফ্ল্যাটিং করা। যেহেতু দুজনেই ফ্ল্যাটিং করছি, তাহলে চলুন দুজনে প্রেম করি। হুম। কেন? আপনি তো সিঙ্গেল আর আমিও, আর দেখতেও সুন্দর আছি আমি। অপছন্দ করবেন না আমায়। চলুন প্রেম করি। না। আবার না? কিন্তু কেন? মেয়ে হয়েও আপনাকে প্রপোজ করছি আর আপনি সিঙ্গেল হয়েও রিজেক্ট করছেন কেন বলুন তো? আপনি কি কাউকে পছন্দ করেন? করি। কাকে? একটা মেয়েকে। সে তো জানি, কিন্তু সেই মেয়েটাকে? আপনি চিনবেন না। মেয়েটা কি খুব সুন্দর? অনেকটা সুন্দর। আমি কিন্তু ওর থেকে বেশি সুন্দর। সৌন্দর্য ধুয়ে পানি খান। অপমান করছেন? করছি। সত্যিই আমি ভীষণ সুন্দর। সুন্দর মেয়েরা রং নাম্বারে ছেলেদের সাথে ফ্লার্ট করে না, আর ফ্ল্যাটিং করা মেয়ে পছন্দ নয় আমার। মেয়েদের মাঝে একটু ইগনোর করার মতো অ্যাটিটিউড থাকতে হয়, আর উনি সামনাসামনি আমাকে ইগনোর করেন। মানে মেয়েটাকে কি শুধু আপনি পছন্দ করেন, নাকি মেয়েটাও আপনাকে পছন্দ করে? আই মিন মিউচুয়াল লাইক। সে পাত্তা দেয় না আমায়। হাই আফসোস, তার মানে আপনি দেখতে সুন্দর নন। শিয়ালের মতো দেখতে আমি। এবার ফোন রাখুন, বাই। আরে শুনুন না, এত যাই যাই করছেন কেন? কথা তো সবে শুরু হলো, আর একটু কথা বলি, দেখি আপনি আমার উপর পটে যান কি না। পড়বো না, আমি যাত্রার উপর পড়ে যাই না। তার মানে আপনি লয়াল? 100%। তা সে মেয়েটার নাম জানতে পারি, যার জন্য আপনি 100% লয়াল? ইভান মৃদু হাসলো, চোখ বুজেই বলল, বলবো না। এ আবার কেমন নাম? হেসে ফেলল ইভান। অতঃপর কিছু না বলে টুং টুং করে ফোনটা কেটে দিল মুখের উপর। সকাল ঠিক 8টা। ড্রেসিং টেবিলের সামনে বসে আনমনে হাসছে মিহি, দৃষ্টি নিচুতে, ঠোঁটে মিটিমিটি বেখেয়ালে হাসি। পরনে একখানা কালো শাড়ি, শাড়ির আঁচলের এক কোণা বাম হাতে তর্জনীতে পেঁচাচ্ছে আবার ছাড়াচ্ছে। কিছু একটা ভেবেই লাজুকতায় দু হাতে মুখ ঢেকে ফেলল নিজে নিজেই। আড়ালে হেসে উঠল ফিক করে। কয়েক সেকেন্ড বাদ হাত সরিয়ে পিটপিট করে চোখ খুলল সোজা, তাকালো সামনে। মিররে নিজের লালিত চেহারাখানা দেখে আরও বেশি লজ্জা পেল একা একা। রাফি রুমে নেই, বেরোলো একটু আগে, ব্রেকফাস্ট হয়নি, এখন বেরোবে ওরা। মিহিকে বসিয়ে রেখে রাফি বেরিয়েছে, আসছে না এখনও। অবশ্য এতে মিহি হাঁপ ছাড়ল।
রাফির সম্মুখে পড়া মানে মিলিয়ে যাওয়া, চোখ তুলে তাকানো দায় কালকের পর থেকে। রাফি ঘর থেকে বেরোতে বেরোতেও ওকে জ্বালিয়ে বেরিয়েছে। মিহি আয়নার পানে পূর্ণ দৃষ্টি রাখল, হাসি সমেত নিজেকে পরখ করলো খুঁটিয়ে। আনমনে ডান হাত উঠিয়ে নিজের গালে রাখল। নিজেকে দেখে মৃদু হাসলো। ঘরের দরজা খোলার শব্দ হতে তড়িঘড়ি করে পিছু ফিরল মিহি। কাঙ্ক্ষিত জন্যই রুহি এসেছে। মিহি প্রথম দিকে ভ্যাবাচাকা খেলো, পর মুহূর্তে নিজেকে সামলে নিল। রাফি ডোর লক করে যায়নি। মুচকি হেসে উঠে দাঁড়ালো মিহি। রুহি চোখ সরু করে মিহিকে আগাগোড়া পরখ করে এগোতে এগোতে বলল, কি খবর পাখি? শাড়ি পরেছিস কেন সকাল সকাল? থতমত খায় মিহি। এক পলক চোখ নামি ঠোঁট ভিজিয়ে বলে, না, এমনি। আচ্ছা, এমনি? লম্বা করে টেনে বলল রুহি। বুকে আড়াড়ি হাত উঠিয়ে মিহিকে দেখে ফিক করে হাসলো। এগিয়ে আসলো কদম বাড়িয়ে, বলল মোলায়েম কণ্ঠে, তা ভাবি যান সব ঠিকঠাক তো? না মানে ভাইয়া? ছি রুহি, চুপ করবি? তুই না তোর ভাইয়ার বোন হোস। রুহিকে মাঝপথে থামিয়ে মুখ ফিরিয়ে বলল মিহি। রুহি কি বলতে পারে হয়তো আন্দাজ করতে পেরেছে। রুহি মুখ গোল করলো, গোটানো হাত ছেড়ে বলল অবাক স্বরে, যা বাবা, কি এমন বললাম আমি যে তুই ছিছিকারি করছিস? আর ভাইয়ার বোন হয়েছে তো কি হয়েছে? তুই তো সবার আগে আমার পাখি, তারপর বাকি সব। আচ্ছা আগে বল, ছি বললি কেন তুই? মিহি উল্টো পাল্টা চিন্তা করে উল্টো বুঝছে নষ্ট মাইন্ডে। জিভে কামড় বসালো ও মনে মনে গালি দিল নিজেকে। রুহি চোখ সরু করে তাকিয়ে মিহি আমতা আমতা বলল, না মানে কিছু না। রুহি ঠোঁট কামড়ে হাসলো, হয়তো বুঝলো, বলল ফিক করে, বিয়ের পর তুইও বিগড়ে গেছিস পাখি। আমি ভালো মতো তোকে কি বলতে চাচ্ছিলাম আর তুই কি বুঝে বসে আছিস। 2 লাইন বেশিই বুঝেছিস। ছি ছি, আজকালকার মেয়েরা বিগড়ে যাচ্ছে দিনকে দিন। কি দিনকাল এলো, গুরুজনদের সম্মানও দেয় না, আবার গুরুজনদের কথার উল্টো মানে বুঝে বসে থাকে। উপহাস করে হাত নেড়ে পড়ল রুহি। মিহি পড়ল, গুরুজনটা কে? কেন? আমি তোর থেকে 14 দিনের বড়, তোর বড় বোন আমি, ভুলে যাস না। বয়সটা ফ্যাক্ট না। আমি যে সম্পর্কের দিক থেকে তোর বড় এটা কে বলবে? আমি তোর ভাবি যান, তার সাথে বড় যা, ভুলে যাস না তুই। এসেছে বড় যা। এসেছে বড় বোন। রুহিকে অনুকরণ করে গলা ভেঙ্গালো মিহি। অতপর দুজনেই ফিক করে হেসে উঠল মুখ টিপে। ওদের হাসি দেখে দরজা থেকে মেহেজাবিন ডাকলো, এখন এখানে এত কি হাসাহাসি করছিস তোরা? ব্রেকফাস্ট করবি না? ভাইয়ারা নিচে অপেক্ষা করছে আমাদের জন্য। আর রুহি, মিহিকে ডাকতে এসে তুইও হারিয়ে গিয়েছিস? কখন তোকে ডাকতে পাঠিয়েছি মিহিকে? আমি রুমের বাইরে দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে গেলাম। মেহেজাবিনের কণ্ঠে খানিক ধমক। রুহি মিহি একে অপরের দিকে তাকালো। পর মুহূর্তেই একসাথে মেহেজাবিনের দিকে দৃষ্টিপাত করে সমস্বরে আঙ্গুল তুলে বলল দুজনে, এসেছে কুটনি ননদিনী। শোনো ননদিনী, হতে পারো তুমি আমাদের থেকে বয়সে বড়, কিন্তু আমরা দুজনে তোমার বড় ভাবি হই। সো রেসপেক্ট আস, ওকে? থামলো রুহি। মিহি থেমেই ফোঁস করে শ্বাস ফেলল। মেহেজাবিন মুখ বনে চোখ গোল গোল করে তাকিয়ে ক্রমান্বয়ে ছোট্ট করলো চাহনি। রুহি আর মিহি ওর হতবাক অবস্থা দেখে শব্দ করে হেসে উঠতেই চোখ পাকালো মেহেজাবিন। বোনেদের হাসিতে নিজেও হেসে ফেল এক মুহূর্ত বাদ। এই তিনটেকে ডাকতে এবার হাজির হলো রাফি। দরজা থেকে গলা খাকড়ি দিল, বলল, ব্রেকফাস্ট কি করবে না আজ? কটা বাজে খেয়াল আছে? একসাথে চাইল ওরা। রাফিকে দেখে রুহি মেহেজাবিন হাসি থামালো। মেহেজাবিন বলল, এই তো যাচ্ছি ভাইয়া, আমি ভাবিদের ডাকতে এসেছিলাম। ভাবি চলুন, নিচে ব্রেকফাস্ট রেডি, এখন শুধু খাবেন, চাইলে আমি সার্ভও করে দেব। তবুই কুটনি ননদিনীর নামে আমার ভাইয়াদের কাছে নালিশ করবেন না প্লিজ। রাফি চোখ ছোট করে চাইল, বুঝলো না এই নাটকীয়তা। আবারও ফিক করে হেসে উঠল তিনজনে। চলো, রাফি বলল প্রতি উত্তরে। তোরে যা, আমি আসছি। মেহেজাবিন দ্রুত বেরোলো রুম থেকে। পিছু পিছু ছুটল রুহি। মিহি চোখ চুরিয়ে নামিয়ে নেয় আঁচল টেনে ধীরে পা বাড়ায় দরজার দিকে। রাফিকে পাশ কাটাতে গেলে খপ করে তাকে ধরে ফেলে রাফি। ভরকায় মিহি, ধক করে চোখ তুলে চায় শুষ্ক ঢোক গিলে। রাফি বাম পাশের ভুরু উঁচু করে ঠোঁট কামড়ে চেয়ে আছে, হয়তো ইশারায় বোঝাচ্ছে কি হয়েছে।
মিহি চোখ নামিয়ে আলগোছে দুদিকে মাথা নাড়ল, মৃদু স্বরে বলল, চলুন। কোথায়? নিচে খেতে যাবেন না? কিন্তু তুমি চোখ নামিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকাও। মিহির বুক দুরু দুরু, লজ্জায় ইতস্তত সে। চোখ তুলে তাকাবি কি করে? শক্তি থাকলেও স্বস্তি নেই চাহনিতে। সিটিয়ে দাঁড়ালো ও চিবুক গলায় মিশিয়ে নিল। রাফি ঠোঁট চেপে হাসি সংবরণ করে। মেয়েটাকে লজ্জা পেতে দেখতে বেশ লাগছে তার। উজ্জ্বল শ্যামলা মুখশ্রী কমলাবর্ণ ধারণ করেছে। রাফি খানিক ঝুঁকে আসে, ডান হাতের তর্জনী দিয়ে উঁচিয়ে ধরে লালিত মুখখানা। অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় মিহি। রাফি আবারও হেলে আসে, চুপ করে বাম গালে চুমু খায়। মেয়েটা হাওয়াই মিঠাইয়ের ন্যায় লজ্জায় মিলিয়ে যায় আরও। দুহাতে মুখ লুকিয়ে ফেলে তরিতে, শ্বাস আটকে নেয় গলায়। রাফি এবার শব্দ করে হাসল, আলগোছে মিহিকে টেনে বুকে জড়িয়ে নিল। সিথির কাজটাই ঠোঁট ছুঁয়ে পড়ল। শাড়িতে খুব প্রিটি লাগছে, তার উপর এভাবে লজ্জা পাচ্ছ, একেবারে রসগোল্লা দেখাচ্ছে। ইচ্ছে করছে চুপ করে খেয়ে ফেলে। বুকের মধ্য থেকে মিহি উচ্চারণ করল, ধ্যাত। আজ থেকে রোজ শাড়ি পরবে। মিহি অল্প বিস্তর মাথা তুলে তাকায়, বলে, রোজ? হুম, রোজ কেন? তুমি আমার বউ, তাই। বৌদি শাড়ি না পরলে বউ বউ লাগে না। আজকাল শাড়ি কে পরে? তুমি পরবে, শুধু আমার জন্য। বাড়িতেও? হুম সব সময়? হুম। আমার লজ্জা করবে না? কিসের লজ্জা? রুহি খেপাবে আমায়। সো হোয়াট? তোমাকে শাড়িতে ভালো লাগে, পুরোটাই আমার আমার লাগে, আমার বউ লাগে। শাড়িতে আলাদা সৌন্দর্য আছে যা তোমার উপর ভীষণভাবে ফুটে ওঠে। অন্য ড্রেসে তোমাকে যতটা মানায়, শাড়িতে তার থেকেও বেশি মানায়। দেখতে ভারী সুন্দর লাগে, বুঝলে? তাই শাড়ি পরবে তুমি। সারাদিন শাড়ি পরে আমার সামনে ঘুরঘুর করবে। দড়ি সরতে চাইলে যাতে আঁচল টেনে কাছে আনতে পারে, তাই শাড়ি পরবে। শাড়ি পরে তাই তোমার সৌন্দর্যে আমাকে বেঁধে রাখার জন্য শাড়ি পরবে। শাড়ির আঁচলে আমার ভেজা চুল মুছিয়ে দেওয়ার জন্য হলেও শাড়ি পরবে। তবুও শাড়ি পরবে। শাড়ি তুমি পরবেই, বুঝলে? মিহি অবাক লোচনে তাকিয়ে থেকে মুচকি হাসে। রাফি ওর নাকের ডগায় আলতো টোকা মেরে আবার বলে, বুঝলেন ম্যাডাম, শাড়ি কিন্তু আপনাকে পরতেই হবে। তবে হ্যাঁ, যদি বলেন তাহলে পরিয়ে দেব আমি। এতে আপনার খাটুন একটু কমবে। ওদের সবার এখানে 3 দিন থাকার কথা। আজকে দিনটা ঘোরাঘুরির জন্য বরাদ্দ। ব্রেকফাস্ট সেরে বেরিয়েছে 3 দম্পতি। একসাথে জোড়া বেঁধে বেরিয়েছে। বিচের দিকটাই বেরিয়েছে সর্বপ্রথম। মেহেজাবিন পারবে না বেশি হাঁটাহাঁটি করতে, পারলেও মাহিম দেবে না। একটু এগিয়ে মাহিম আটকে দিয়েছে তাকে। সমুদ্রের পানির সংস্পর্শে যেতে দেয়নি একেবারেই। ওই যে রিসোর্ট থেকে বেরিয়ে হাতটা শক্ত করে ধরেছে, এক মুহূর্তের জন্য ছাড়েনি। মিহি আর রুহি একে অপরের হাত ধরে জড়াজড়ি করে গল্প মেতেছে। দুজনে বিচের গোড়া সমান পানিতে হাঁটছে ছলাৎ ছলাৎ করে। রাফিয়ার শান্ত ওদের বউ দুটোর পিছু পিছু অসহায়ের মতো পা মেলাচ্ছে, অনুসরণ করছে ওদের। মাহিম মেহেজাবিনকে আটকে গলা বাড়িয়ে বলল, আপনারা ওই দিকটায় যান ভাইয়া, আমরা এখানেই আছি। মেহেজাবিন এগোবে না আর। রাফি ঘুরে তাকালো। মেহেজাবিন মুখ ভার করে বলল, আমি এগোবো, হাঁটতে পারবো আমি। চলো তো, এই সময় একটু হাঁটাহাঁটি করলে কিছু হবে না। তুমি এমনভাবে ট্রিট করছো যেন আমি 9 মাসের প্রেগনেন্ট। মাহিম খানিক চোখ রাঙ্গানি দিল, ভরাট কণ্ঠে বলল, তুমি হাঁটবে না মানে হাঁটবে না, চুপচাপ গিয়ে বসে থাকবে, চলো। রাফি হাসি লুকিয়ে বলল, মাহিম ঠিক বলছে, তোকে হাঁটতে হবে না। ওদিকটা গিয়ে বসে রেস্ট কর, আমরাও এখানে আছি, যাবো না বেশি দূর। মেহেজাবিন গাল ফুলিয়ে নেয়। মাহিমের থেকে নিজের হাত ছাড়িয়ে সানবেডে বসে গিয়ে। মাহিম তপ্ত শ্বাস ফেলে পিছু পিছু গেল, পাশে বসলো। অভিমান করেছে মেয়ে? মাহিম মৃদু হেসে বলল, মেহেজাবিনে চিবুক ধরে, মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো অভিমান করো তুমি, অথচ পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই সময়টা সেনসিটিভ, যথেষ্ট সাবধানী হতে হবে তোমাকে। এটা ভুলে যাও কেন? আমাদের বেবিকে তো সেফ রাখতে হবে সব সময়। আমি কি সাবধানী নই? একটু ঘোরাঘুরি করলে কি এমন হবে? ঘোরার জন্যই তো এসেছি। তা ঠিক, তবে নিজের দিকটাও তো খেয়াল রাখতে হবে। আমার খেয়াল রাখার জন্য তো তুমি আছো। তুমি না একেবারে আনরোমান্টিক, হাঁটাহাঁটি করতে বারণ করছো। বারণ না করে একটু কোলে নিলেও তো পারো। কোলে করে ঘুরিয়ে নিয়ে বেড়ালেই হয়, তাহলেই তো আমাকে আর হাঁটতে হচ্ছে না।
মাহিম ঘাড় বাঁকিয়ে তাকালো, হেসে ফেলে বলল, বাবা এসেছে আমার রোমান্টিক বউ, আমার বাচ্চা পেটে নিয়ে আমাকেই বলছে আমি নাকি আনরোমান্টিক। মেহজাবিন লজ্জা পায় এ পর্যায়ে, মুখ নামিয়ে লাজুক হাসে। মাহিম তাকে খানিক ঝাঁকিয়ে বলল, চলো, যেহেতু আনরোমান্টিক বললে সেহেতু একটু রোমাঞ্চ দেখিয়ে আনি। কোলে উঠবে, ছোট বোনের মতো জামাইয়ের কোলে ওঠার শখ হয়েছে, তো চলো কোলে নিয়ে সমুদ্রের পানি ছুঁয়ে নিয়ে আসি। বলে উঠে দাঁড়ালো। মেহজাবিন বাধা দেওয়ার আগেই মাহিম চট করে কোলে তুলল তাকে, দ্রুত পা চালিয়ে বলল, চলো, আমার বাচ্চার মা, বাচ্চা সহ সেই ফলি বহন করি তোমায়, তুমি শুধু আমাকে জড়িয়ে রাখো যাতে পড়ে যেতে না পারো। সমুদ্রের পানিতে চলাৎ চলাৎ করে হাঁটছে মিহি আর রুহি। দুই বান্ধবী রং লেগেছে মনে। মিহির পরনে কালো শাড়ির নিচের অংশ ভিজে জবজবে, হাঁটু সমান পানিতে এক এক সময় লাফাচ্ছে ওরা। রাফি আর শান্তর পাত্তা নেই ওদের কাছে। পিছু পিছু যে দুটো ছেলে হেঁটে হেঁটে আসছে ওদের অনুসরণ করে, তার ওরা দেখছে কই? এই দুটো ছেলেকে ওরা চেনে না এমন ভাব। শান্ত বারবার ফোঁস করে শ্বাস ফেলছে মোষের ন্যায়। ওর বউটা ওকে পাত্তা দিচ্ছে না মোটো। তাকে পাত্তা না দিয়ে ওর বোনের সাথে লাফালাফি করছে, কাঁধে কাঁধ মিলিয়ে গলা জড়িয়ে হাঁটছে দেখো। মাঝে মাঝে আবার বাহু আঁকড়ে ধরছে, একে অপরের সাথে হাসাহাসি করে মাতিয়ে ফেলছে। ব্যাপারটি কি? হ্যাঁ, রুহি কি শান্তর সাথে হানিমুনে এসেছে নাকি মিহির সাথে? আশেপাশের কাপলগুলা কি সুন্দর হাত ধরাধরি করে হাঁটছে, গলাগলি করছে, রোমান্টিক কথা বলছে হয়তো। আর এই দুটো কাপল ছেলে আর মেয়ে মিলে জোড়া বাঁধিয়েছে। রুহি শান্তকে পাত্তা না দিলে নিজেকে অসহায় লাগে শান্তর। এদিকে রাফি, ওর কোনো হেলদোল নেই, কি সুন্দর বউ আর বোনের পিছু পিছু হাঁটছে ও। শান্ত যে ওর পাশেই অসহায়ের মতো পা মেলাচ্ছে, তা এই ব্যাটাও দেখছে না। শান্তকে এই দুই ভাই বোন পেয়েছেটা কি? কেউ পাত্তা দেয় না একেবারেই। শান্ত গজগজ করলো, ফুসলো উপর। রাফি খেয়াল নেই ওর দিকে। মিহি আর রুহি গল্পে মেতেছে হাঁটার তালে। ওদের দুটোকে দেখছে আর মৃদু ঠোঁট প্রসারিত করে হাসছে রাফি। ফোন বের করে বউ আর বোনের অগোচরে কয়েকটা হাস্যোজ্জ্বল ছবিও তুলেছে ওদের। শান্ত এগোতে থেমে গেল, রুড হয়ে বলল ফোঁস করে, এই রাফি, তুই আমার বোনকে একদম ভালোবাসিস না, তাই না? কপাল কোটাই রাফি, পায়ের গতি কমিয়ে আনে গাছাড়া জবাবে বলে, মানে তুই মিহিকে ভালোবাসিস না। আমার বোনটা তোর সঙ্গ না পেয়ে ননদের সাথে তাল মিলিয়ে ঘুরছে, দেখতে পাচ্ছিস না? হানিমুনে এসেছিস না অন্য কিছু? আমার বোনটাকে পাত্তাই দিচ্ছিস না দেখছি। এভাবে একলা একলা ঘুরছিস কেন? যা আমার বোনের কাছে। এখন কি বড় শালা হয়ে তোকে আমার বোনের সাথে কিভাবে প্রেম করতে হয় তা শেখাবো? লাজ লজ্জা আছে আমার। প্রেম করাটা এখন আর তোকে শেখাতে পারবো না, কজ তুই এখন আমার ছোট বোনের হাজব্যান্ড। যা ভাই, আমার বোনের কাছে যা। রাফি বুকে হাত গুটিয়ে শান্ত হয়ে তাকালো শান্তর দিকে। শান্ত অসহায় মুখ করে একটু থেমে আবার বলল, তুই না হয় প্রেম বুঝিস না, আনরোম্যান্টিক, কিন্তু আমি তো বুঝি। আমি আনরোম্যান্টিক নই তোর আর তোর বোনের মতো। তোর বোনটাকে একটু আমার কাছে এনে দে না ভাই। তোর বউটা ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে বগল দাবা করে ঘুরছে দেখ, এটা একদম ভালো দেখাচ্ছে না। কাপল একসাথে ঘুরলে তবেই না ফিল আসবে। যা ভাই, তুই তোর বউর কাছে যা আর আমার বউকে আমার কাছে পাঠিয়ে দে। আমি যদি ওর কাছে যাই তাহলে ও আমাকে ছেঁচড়া ভাববে। রাফি দুদিকে মাথা নাড়ালো কেবলই। শান্ত আবারও চেঁচালো, কি হলো, যা না। রাফি শুনল এবার, স্বাভাবিক হয়ে বড় বড় কদমে মিহি আর রুহির দিকে এগোলো। মিহির পাশে দাঁড়াতেই থামলো দুই বান্ধবী, চকিতে তাকালো রাফির দিকে। রাফি অন্যদিকে তাকিয়ে চোখ সরু করে বলল, সিসি, একটু ওদিকটা যা তো, তোর ভাবিজানের সাথে কথা আছে আমার। রুহি ঝট করে তাকালো মিহির দিকে, তড়িঘড়ি করে চঞ্চল সুরে বলল, আচ্ছা ভাইয়া। বলে পিছনের দিকে ছুটল ও। রুহিকে নিজের দিকে আসতে দেখে ছটফট করে চোখ মুখে হেসে উঠল শান্ত। এতক্ষণে হাঁপছালো, ওর বউ নিজে ওর কাছে আসছে, ও যায়নি, তার মানে ও ছ্যাঁচড়া নয়। রুহি এসে থামতেই শান্ত মুখ সিটকে বলল, জান, তুমি তো দেখি আমাকে ছাড়া কিছুই বুঝছো না। ওভাবে ভাইয়া আর ভাবিকে একলা রেখে আমার কাছে এভাবে ছুটে আসলে এটা কি ভালো দেখালো বলো? কি ভাবলো তোমার ভাইয়া? ভাবলো তার বোনটা জামাই পাগল হয়ে গেছে। রুহি ভ্যাবা চাকা খায়, ঘন পলক ফেলে ঝটপট ফিরে
পিছন ফিরে একবার রাফি আর মিহিকে দেখে নেয়। ফের তাকায় শান্ত দিকে। শান্ত ওষ্ঠ পিষে ফিসল হাসছে। ওর হাসি দেখে ওর টিটকারি বুঝতে বাকি রইল না রুহির। মুখ কুচকে শান্তর বাহুতে জোরে একটা কিল বসালো। পাশ কাটিয়ে হাঁটা লাগিয়ে কটমট করে বলল, আপনার কাছে ছুটে আসাটা ভালো দেখালো না, তাই চলে যাচ্ছি। আপনি থাকুন একা একা। ও যে দেখুন, ওদিকে কতগুলো মেয়ে ভিজছে, ওদেরকে দেখতে থাকুন আপনি। এবার থতমত খায় শান্ত। পানির জোরে পা উঁচিয়ে হাঁটতে বাধা পাচ্ছে রুহি। শান্তর পিছু পিছু ছুটছে। পাশাপাশি হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রুহি কাঁধ জড়িয়ে ধরল। ঠোঁটে কোণে দাঁতে দাঁত চেপে সরু করে তাকালো রুহি। শান্ত দাঁত কেলিয়ে বলল, বিয়ে সিরিয়াস জান, আমরা হানিমুনে এসেছি, একটু ভাইব না থাকলে হয়? দুদিকে মাথা নাড়াই রুহি। এদিকে মিহি ঠায় দাঁড়িয়ে। রাফি কিছু বলছে না দেখে মিহি নিজে থেকেই বলল, কি হলো? কি যেন বলবেন বলছিলেন? কিছু না, চলো ওদিকটায় যাই। পাশাপাশি ওরাও হাঁটতে লাগলো। স্যাপছেপে পানির মধ্যে শাড়ি সামলে হাঁটতে গিয়ে বেশ হিমশিম খাচ্ছে মিহি। বেগ পাচ্ছে গতিতে। এক হাতে কুচি সামলে নিল সে, অন্য হাতে নিচে থেকে শক্ত করে রাফির হাতটা চেপে ধরল। রাফি চোখ নামিয়ে তাকালো নিজের হাতের দিকে। পর মুহূর্তে মিহির দিকে। মিহি চোখ তুলতেই চোখাচোখি হলো দুজনের। অমনি মুচকি হাসলো মিহি। এক পলকের জন্য দু চোখ বুজে ভরা শ্বাস ফেলে হাসি প্রসারিত করে বলল, চলুন। রাফি অপর হাত বাড়ি অভিবাদনের ভঙ্গিতে বলল। চলো। মিহি মিটি মিটি হাসলো, বলল, এবার চলুন একটু অতল পানিতে যাই। বাদ সাধলো রাফি। এখানে ঠিক আছে, দেখেছো? এইখানে প্রায় হাঁটু সমান পানি, বেশি গভীরে যেতে হবে না, ঢেউ আসছে। তো কি হয়েছে, আপনি তো আছেন, চলুন। এই যে আমি আপনার হাতটা ধরেছি, উত্তাল ঢেউ আসলেও আমাকে ভাসাতে পারবে না। আমি ছেড়ে দিলেও আমি জানি আপনি আমায় ছাড়বেন না। ঢেউ আমাকে এত সহজে আপনার কাছ থেকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। মিহি। রাফি খানিক চোখ রাঙ্গানি দিল। মিহি হেসে বায়না ধরল। চলুন তো। এবার আর বাধা দিতে পারল না রাফি। মিহি আরো খানিকটা দূরে টেনে নিয়ে গেল তাকে। বড় বড় ঢেউ আসছে, কলকলো শব্দে আশপাশ মুখরিত। মিহি একটু করে নিজের হাত ছাড়াতে চাইলেও রাফি ছাড়ল না, ছাড়বেও না। এখানটায় হাঁটু অবধি পানি উঠেছে। বাতাসের চাপটায় মিহির শাড়ির অবস্থা বেহাল। রাফি তাকে তীক্ষ্ণ চোখে পরখ করল। অতপর আলতো মিহির শাড়ির আঁচলটা টেনে পেঁচিয়ে দিল মিহির শরীর। মিহি আঁচল টেনে মৃদু স্বরে বলল, সাগরের বিশালতার চেয়েও বিস্তীর্ণ কি জানেন? রাফির প্রশ্নসূচক দৃষ্টি। মিহি সাগরের বুকে দৃষ্টি নিক্ষেপ করে বলল ক্ষীণ স্বরে, ভালোবাসা। তাহলে ভেবে দেখো, আমার এই ছোট্ট বুকে তোমার জন্য গচ্ছিত ভালোবাসা এই বিশাল সাগরকেও হার মানায়। পেরিয়েছে আরও একটা সপ্তাহ। 3 দম্পতি ঢাকা ব্যাক করেছে। এখন যে যার মতো বিজি। আজ সকাল সকাল নাস্তার টেবিলে বসেছে চৌধুরী বাড়ির সবাই। রাফি একেবারে তৈরি হয়ে নেমেছে। রুহি নেই বাড়িতে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কক্সবাজার থেকে আসার 2 দিন পর ওই বাড়িতে গেছে রুহি। এর মাঝে রোজ একবার করে এসেছে এ বাড়িতে, তবে থাকেনি, রাত্রি যাপন করেনি। এখন ওটা ওর শ্বশুর বাড়ি। আর যাই হোক, ওখানে থাকতে হবে তাকে, অভ্যস্ত হতে হবে। টেবিলে বসেছে রাশেদ রাহান চৌধুরী, জুবাই চৌধুরী, রাফি আর জেনি। রাবেল চৌধুরীও আছেন। তিনি আজকাল বেশ স্বাভাবিক হয়ে এসেছেন। এখন সবার কাছে ভরসা পান তিনি। হেনা বেগম, হালিমা বেগম ব্রেকফাস্ট রেডি করে দিয়ে কিচেনে ঢুকছেন। যাওয়ার আগে সাবিনা বেগমকে ঠেলে ঠুলে খেতে বসালেন হেনা বেগম। মিহি হেনা বেগমের পিছু পিছু ঘুরছে। কি করবে বুঝতে পারছে না। সে তো এখন বাড়ির বউ, সবার আগে খেতে বসতে পারে না এখন আর। বইদের মতো কাজ করতে হবে তাকে, শিখতে হবে। কিন্তু কি করবে কিছুই তো বুঝতে পারছে না। কেউ তাকে কিছু বলছেও না। একলা একলা কি মাতব্বরি করবে ও? বইদের মতো ঠিকই তো রাফির কথা অনুযায়ী শাড়ি পরে ঘুরঘুর করছে। আসার পর প্রথম 2 দিন ইতস্তত ছিল। এ অবধি ওর শাড়ি পরা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। ভেবেছে হয়তো শখ করে পড়েছে। হেনা বেগম আর হালিমা বেগম পরোটা বানাচ্ছেন, আরও একজন বেলে দিচ্ছেন, অন্যজন সেকছেন। মিহিকে নিজের সাথে দাঁড়িয়ে কাচুমাচু করতে দেখে ভুরু কোটালেন হেনা বেগম। এখানে কি করছিস তুই? গিয়ে খেতে বস, আমি পরোটা নিয়ে আসছি। ঢোক গিল মিহি মিনমিন করে বলল, না মানে আমাকে কিছু করতে হবে না। কি করা বাকি আছে বলো, আমি করে দিচ্ছি। তুই কি করবি? কাজ। তুই কেন কাজ করবি? আমি না এখন এবাড়ির বউ, বউদের তো কত কাজ করতে হয়, তোমরা তো করছো, আমি তোমাদের সাহায্য করি। কি করতে হবে আমায় বলো।
হেনা বেগম আর হালিমা বেগম অবাক লোচনে একে অপরের দিকে তাকালেন। পর মুহূর্তে ফিক করে হেসে উঠলেন দুজনে। হেনা বেগম দুদিকে আলতো মাথা নাড়িয়ে বললেন কোমল কণ্ঠে, তোকে মেয়ে হিসেবেই কাছে পাইনি কখনো। মেয়ে হিসেবে কাছে রেখে আশ মিটিয়ে নিয়ে আগে, তারপর বউ মানব তোকে, পরে বউ হতে আসিস। এখন তুই আমাদের মেয়ে, আর আমরা থাকতে আমাদের মেয়ে কাজ করবে কেন? মিহি কসলানো আঁচল ছাড়ল, মুখ মলিন করলো, একটু বাদ খানিক হাসলো। হালিমা বেগম তাকে আগাগোড়া পরখ করলেন। বেশ কদিন ধরে দেখছেন মিহি শাড়ি পরছে। জিজ্ঞেস করবে করেও করা হয়নি। মজা চলে একটু আহ্লাদ করেছিল, কিন্তু সম্বোধনের দিক দিয়ে এই মজা মানে না। আজ আর মন বাধা মানল না, গলা ছেড়ে বলেই ফেললেন তিনি, আচ্ছা মিহি, এই রোজ রোজ শাড়ি পরছো কেন তুমি? অসহ্য লাগে না শাড়ি সামলাতে? মিহি থতমত খায়, চোখ দূরত্ব নামিয়ে নেয়। হেনা বেগম সুযোগ পেলেন, তিনিও একই প্রশ্ন করতে চাচ্ছিলেন। হ্যাঁ তো, তুই শাড়ি পরছিস কেন রোজ রোজ? বউ হয়েছিস, বিয়ে হয়েছে বলে শাড়ি পরতে হবে? এই গরমে শাড়ি পরার প্রয়োজন নেই। অত নিজেকে বউ বউ দেখাতে হবে না তোকে। মিহি কণ্ঠ খাদে নামিয়ে মিনমিন করলো, তোমার ছেলেই তো শাড়ি পরতে বলেছে। হ্যাঁ। চকিতে অবাক স্বরে প্রশ্ন হালিমা বেগমের মুখ থেকে। বড় বড় চোখে তাকালেন দুজনে। মিহি ভ্যাবাচাকা খায়, ঠোঁট ভিজিয়ে চোখ খিচে ফটফট বলে, উনি তো আমাকে রোজ রোজ শাড়ি পরতে বলছেন। আমার সব ড্রেস একটা ড্রয়ারে ঢুকিয়ে তালা দিয়ে রেখেছেন, যাতে আমি শাড়ির পরিবর্তে অন্য কোনো ড্রেস পরতে না পারি। পড়া ভাবে বলে দিয়েছেন রোজ রোজ শাড়ি পরতে, তাই তো পরছি আমি। বিস্ময়ে মুখ হা হয়ে আসলো দুই ভদ্র মহিলার। আশ্চর্য বনে মিহির দিকে তাকিয়ে রইলেন। মিহি পিটপিট করে চোখ তুলতে দুজনের দৃষ্টি দেখে বেশ লজ্জা পেল, আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। দ্রুত পায়ে রান্নাঘর চালো ও ব্রেকফাস্ট সেরে নিজ ঘরে উঠেছে সাবিনা বেগম। মিহি আম্মুর পিছু পিছু উঠল। দরজা থেকে ঢুকে বিছানায় বসেছেন সাবিনা বেগম। মিহি মৃদু হেসে দরজা থেকে আম্মুকে ডাকলো। আম্মু। পিছু ফিরলেন সাবিনা বেগম। ততক্ষণে মিহি তার কাছে এসে বসেছেন। সাবিনা বেগম হাসার চেষ্টা করলেন। মিহিকে আলাদা করে কিছু বলার আছে তার, তিনিও সুযোগ খুঁজছিলেন, কিন্তু মিহিকে একলা পাচ্ছিলেন না বলার জন্য। এখন পেয়েই মলিন মুখে মুখ খুললেন তিনি। তোকে আমার কিছু বলার আছে মিহি। বলো না, কি বলবে? রয়ে শুয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলেন সাবিনা বেগম। বললেন চোখ নামিয়ে, এই বাড়ির সাথে তুই জড়িয়ে গেছিস মিহি। মেয়ে হওয়ার কথা না হয় নাই ধরলাম, এখন তুই এই বাড়ির বউ, কিন্তু আমি কেউ নই। তোর মিছি মিছি আম্মু হওয়ার দরুন হলেও আমার এই বাড়িতে থাকাটা মানায় না। নিজেকে হীন মনে হয়, খুব ছোট লাগে, নিজের ওপর বিরক্তি আসে আমার। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। একটু থেমে আবার বললেন হাঁপ ছেড়ে, আমি এই বাড়িতে থাকবো না মিহি। তুই আমার মেয়ে, আমি তোর আম্মু হয়েই থাকবো, কিন্তু এই বাড়িতে থেকে নয়। আমি আলাদা কোথাও বাড়ি নিয়ে সেখানে উঠবো। তোর বাবার পেনশনের টাকা তো আছেই, আমার চলতে একটুও অসুবিধা হবে না। তোর মন খারাপ হলে তুই রোজ যাবি আমার কাছে, রাফি নিয়ে যাবে তোকে। কিন্তু আমাকে ছাড় দে একটু। এভাবে নিজেকে অন্যের ওপর বোঝা হিসেবে চাপাতে চাই না আমি। নিজের ভার অন্যের কাঁধে আরোপ করে বাঁচতে চাই না। আত্মসম্মান নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই। তাই এই বাড়ি থেকে আমি চলে যাব মিহি। মিহি ধক করে ওঠে, খাবলে ধরে আম্মুর হাত। সাবিনা বেগম কথা করে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। মেয়ের সংস্পর্শে সম্বিত ফিরল। মেয়ের দিকে তাকাতে মাতৃ হৃদয় ছ্যাদ করে উঠল তার। মিহির চোখ ভরে উঠল, টলমল করছে ইতিমধ্যে, এখনই পানি গড়াবে চোখ থেকে। সাবিনা বেগম হতভম্ব হয়ে দুদিকে মাথা নাড়ালেন, ইশারায় বোঝালেন যেন তার মেয়ে না কাঁদে, কিন্তু তার নাবোধক ইশারা তোয়াক্কা না করে আহ্লাদি মিহি ঠোঁট উল্টে কেঁদে ফেল। জাপটে ধরল আম্মুকে, কান্না সমেত ভেজা কণ্ঠে বলল, না আম্মু, এই কথা বলবে না কখনো। কি বলছো তুমি এইসব? তুমি জানো না আমি তোমার ছাড়া মরে যাব। কোথায় যাবে তুমি আমাকে আর এই বাড়ি ছেড়ে? আমি কিন্তু এইসব একদম শুনবো না আম্মু। আরে পাগলি মেয়ে, আমি তোর ফুফুর বাড়িতে সারা জীবন থাকবো নাকি? আমার জীবনে এখনো কতটা সময় বাকি আছে বল? এতটা সময় তোদের ঘাড়ের ওপর বোঝা হয়ে থাকবো আমি? তুই চাস আমি ছোট হই সবার কাছে, নিজেকে ছোট ভাবি? এটা চাস তুই? তুমি ছোট হবে কেন? তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। আমি ছাড়া আর কে আছে তোমার? এই জগতে আর কেউ আছে? খবরদার, যদি আর এইসব আরেকবার বলেছো তুমি, তাহলে কিন্তু ভালো হবে না বলে রাখলাম। তুমি কোথাও যাবে না।
মিহি ফিকরে ফিকরে কথাটুকু শেষ করে থামলো। ওর আম্মু ওকে ছেড়ে চলে যাবে এটা ভাবলেই প্রাণ নিঃশেষ হয়ে যাবে ওর। মিহি থামতেই সাবিনা বেগম মুখ খুলেন। এর আগেই রাফির হকচকিত স্বর ভেসে আসলো। মেহি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মিহি আম্মুকে ছাড়ে ফুপিয়ে উঠে সাবিনা বেগম সহ তাকাই রাফির দিকে। নাক টানে মিহি। রাফি উদ্বিগ্ন হয়ে ওর সামনে এসে হাঁটু মুড়ে বসেছে। কন্দনরত কণ্ঠে রাফিকে সবটা বলার জন্য উদ্যত হতে সাবিনা বেগম বাধা দিয়ে হাত চেপে ধরলেন মেয়ের। মিহি বাধা পেয়ে পিটপিট করে তাকালো আম্মুর দিকে। দুদিকে মাথা নাড়িয়ে রাফিকে এসব বলতে বারণ করলেন সাবিনা বেগম। চোখ বুজে আরও আশ্বাস দিলেন তিনি যাবেন না মিহিকে একলা রেখে। আম্মুর আশ্বাস পেয়ে স্থির হয় মিহি। হাতের উল্টো পিঠে চোখ মুছে হাসার চেষ্টা করে। রাফির দিকে ফিরে মিনমিনে গলায় বলে,